আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অবশ্যই স্কুলে হয়তো জমা দিয়ে দিয়েছো। তো এবার তোমাদের সরকারের তরফ থেকে সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসের প্রশ্নগুলোর উত্তর নিয়ে। ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তোমরা প্রথমে নিজে থেকে প্রশ্নটা ভালো করে পড়ে উত্তরগুলো করার চেষ্টা করবে। তোমাদের করে নেওয়া হয়ে গেলে তোমরা তারপরে ভিডিওটি পুরো দেখবে। আশা করি তোমরা আমার কথাটি ভালো করে বুঝতে পেরেছো। তো চলো এই কোশ্চেনে কি দিয়েছে সেটা বুঝে নেওয়া যাক। প্রথমে দেখো দিয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ আমাদের এখানে একটা প্যাসেজ দিয়েছে, প্যারাগ্রাফ, যেটা পড়ে আমাদের এর নিচে যে কোশ্চেনগুলো দিয়েছে এর অ্যান্সারগুলো আমাদের দিতে হবে। তো আমি প্যারাগ্রাফটা ভালো করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। 1001 Nights is a collection of the Middle Eastern folk tales compiled in Arabic during the Islamic Golden Age. অর্থাৎ এর মানে হলো ইসলামের সুবর্ণ যুগে 1001 Nights ফোক টেলস মানে লোকগীতি বলা যেতে পারে আমরা, মানে লোকের মুখ থেকে যে গল্প সবার কাছে ছড়িয়ে পড়ে। তো এতগুলো গল্প কি হয়েছে, আরবি ভাষায়, যেটা বলা যায় আরবি ভাষায় কম্পাইল করা হয়েছে, একসঙ্গে করা হয়েছে। ঠিক আছে, পরেরটা দেখো, ইট ইজ অফেন নোন ইন ইংলিশ দ্য আরাবিয়ান নাইটস। অর্থাৎ এটা ইংরেজিতে আরাবিয়ান নাইটস বলে পরিচিত। এই যে এত 1000 যে গল্প আছে না, এগুলো একসঙ্গে যে বইটা হয় সেই বইটার নাম হলো ইংরেজিতে আরাবিয়ান নাইটস। পরের লাইনটা দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ কালেক্টেড ওভার মেনি সেঞ্চুরিজ বাই ভেরিয়াস অথর, ট্রান্সলেটর্স অ্যান্ড স্কলার্স অ্যাক্রস ওয়েস্ট, সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া অ্যান্ড নর্থ আফ্রিকা। তাহলে কি হচ্ছে দেখো, এই যে কাজটা, যে এত গল্প একটা জায়গায় কালেক্ট করা, একটা বই করা, এটা অনেক সেঞ্চুরি, মানে অনেক শতক ধরে হয়েছে। কাদের দ্বারা হয়েছে? অথর, লেখকের দ্বারা, ট্রান্সলেটর অর্থাৎ অনুবাদকের দ্বারা, যারা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ট্রান্সলেট করে, অনুবাদক, স্কলার্স মানে বিদ্যার্থী বা শিক্ষার্থী, এইসব ব্যক্তিদের দ্বারা এগুলো সম্পন্ন হয়েছে, যারা ছিল পশ্চিম, মধ্য এবং দক্ষিণ এশিয়ার অথবা উত্তর আফ্রিকার লোকেরা, মানে উত্তর আফ্রিকার মানুষ এইসব জায়গায় বাস করতো। তো এইসব জায়গার লোকেরা সবাই মিলে এই বইটি, যে গল্পগুলো, সেটা একসঙ্গে সংগঠিত করেছিল। তো দেখো, দ্য বাল্ক অফ দ্য টেক্সট ইজ ইন প্রোজ। তাহলে বেশিরভাগ যে গল্পটা, মানে এই বইয়ের মধ্যে যে গল্পগুলো, ফোক টেলস মানে যে লোকগীতিগুলো আছে, তো সেগুলো বেশিরভাগ গল্পের আকারে আছে। ঠিক আছে, অলদো দ্য ভার্সা মানে পংক্তি, কবিতার যেমন পংক্তি হয়, গানের যেমন পংক্তি হয়, ওকেশনালি ইউজড ফর দ্য সংস, গানের জন্য ইউজ করা হয়েছে, রিডেল ধাঁধার জন্য, অ্যান্ড টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন মানে এবং আবেগের জন্য ব্যবহার করা হচ্ছে এই ভাষা, অর্থাৎ এই পংক্তিগুলো। তো বুঝতে পেরেছো আশা করি। তো এখানে দেখো পরের লাইনটি, সাম অফ দ্য স্টোরিজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আরাবিয়ান নাইটস। কিছু গল্প আছে যেগুলো সাধারণত আরাবিয়ান নাইটস গল্পের সঙ্গে যুক্ত আছে, মানে ওই বইয়ের সঙ্গে যুক্ত আছে। ইন পার্টিকুলারলি যদি বলতে চাই আমরা, মানে যদি আমরা সেই সব গল্পের নাম তুলে ধরতে চাই, সেগুলো হলো আলাদিনস ওন ডার্কফুল ল্যাম্প, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস অ্যান্ড দ্য 7 ভয়েজেস অফ সিনবাদ দ্য সেলর। তো এইসব গল্পগুলো আশা করি তোমরা সবাই পড়েছো বা তোমরা শুনেছো, বা অনেক সময় এগুলো তো মুভি ও কার্টুনের মধ্যেও থাকে, তো তোমরা আশা করি দেখে নিয়েছো। এই গল্পগুলো কি বলছে দেখো, ওয়ার নট পার্ট দ্য আরাবিয়ান নাইটস ইন ইটস অরিজিনাল আরাবিক ভার্সন। তাহলে কি বলছে দেখো, মানে এই যে গল্পগুলো ইংরেজি বইয়েতে এগুলো পার্ট আছে, মানে ইংরেজি বইয়েতে, এই গল্পের বইয়েতে এই আলাদিনের যে গল্প, যে আলাদিনের জাদুর প্রদীপ, যেমন বাংলায় যেটা বলি আমরা, আলিবাবা 40 চোর,
এবং সিম্বাদ একজন নাবিক, তার সমুদ্র যাত্রা, এই যে গল্পগুলো আমরা সাধারণত যে এই বইটা এই যে দ্য আরাবিয়ান নাইটস এই বইটাই পাই, কিন্তু অরিজিনাল যে বইটা যখন লেখা হয়েছিল আরবিক ভাষায় তখন কিন্তু এই গল্পগুলো ওই বইতে ছিল না, এগুলো নতুন করে ওই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, এটাই বোঝাতে চাচ্ছে এই লাইনটি। তারপরে দেখো দিস স্টোরিজ ওয়ার অ্যাডেড টু দ্য কালেকশন বাই, তাহলে এই যে যত গল্প দেখছো এই গল্প মানে এই বইটা টোটাল কালেকশন করেছে, মানে একটা জায়গায় করেছে, সেটা হলো অ্যান্টোইন গ্যালান্ট অ্যান্ড দ্য আদার ইউরোপিয়ান ট্রান্সলেটার। তাহলে অন্য ইউরোপীয় অনুবাদক মিলে ও অ্যান্টোইন গ্যালান্ট মিলে এই বইটি সংগঠিত করেছে। ঠিক আছে, আশা করি তোমার প্যারাগ্রাফটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখ এর দাগের প্রথম প্রশ্নটা কি দিতে, দেখো আগে এখানে ডাইরেকশনটা পড়ে নাও। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ এই যে সেন্টেন্স দিয়েছে, এই যে সেন্টেন্সটি দিয়েছে এখান থেকে হেল্প নিয়ে আমাদের এই সেন্টেন্সটি পূর্ণ করতে হবে। দ্য আরাবিয়ান নাইটস ইজ আ কালেকশন অফ, কিসের কালেকশন ছিল? 1001 নাইটস অফ দ্য মিডল ইস্টার্ন ফোক টেলস, এরই কালেকশন ছিল। তো এটা হলো প্রথমটা উত্তর। পরেরটা দেখো ইন দ্য টেক্সট ভার্সা ইজ ইউজড, ভার্সা কিসের জন্য ইউজ করা হয়েছে? দেখো এখানে ভার্সা ইজ ইউজড ওকেশনালি ইউজড ফর সংস রিডেলস টু এক্সপ্রেস সিরিয়াস ইমোশন, তাই লিখেছি। 3 নম্বর প্রশ্ন দেখো ওয়ান অফ দ্য ফেমাস ট্রান্সলেটর অফ আরাবিয়ান নাইটস, ফেমাস ট্রান্সলেটর কে ছিল? অ্যান্টোইন গ্যালান্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার তোমরা বিয়ের দাগে দেখো কি দিয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তার কিছু কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটার উপরটা দেখে দেখে আমাদের উত্তরটা লিখতে হবে। প্রথম প্রশ্ন হয়েছে হোয়েন ওয়াজ দ্য আরাবিয়ান নাইটস কম্পোস্ট, তাহলে আরাবিয়ান নাইটস এটা কম্পোস্ট কখন করা হয়েছিল? তো অরিজিনাল যেটা সেটা কম্পোস্ট করা হয়েছিল ইসলামের সুবর্ণ যুগে, আমরা পড়েছি দ্য আরাবিয়ান নাইটস ওয়াজ কম্পোস্ট ডিউরিং দ্য ইসলামিক গোল্ডেন এজ। দ্বিতীয় প্রশ্ন দেখো ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ইট অরিজিনালি রিটেন, তা কোন ল্যাঙ্গুয়েজ এটা প্রথমে লেখা হয়েছিল? এটা আরবিক ভাষায় লেখা হয়েছিল, ইট ওয়াজ অরিজিনালি রিটেন ইন আরবিক ল্যাঙ্গুয়েজ। নাম্বার 3 হাউ ডিড দ্য ইস্টার্ন ট্রান্সলেশন অফ দ্য আরাবিয়ান নাইটস ডিফার ফ্রম দ্য অরিজিনাল ভার্সন, তাহলে ইংলিশ ট্রান্সলেশন হবে একটা। তো ইংলিশ ট্রান্সলেশন আমরা এক্ষুনি বলেছি যে এখনকার যে ইংরেজি বইতে অনেক কিছু গল্প আছে যেটা অরিজিনাল বইতে ছিল না, বলে দিয়েছি তোমাদের বাংলায়। এখানে দেখো আমি লিখেছি এটা আলাদিনস ওয়ান্ডারফুল ল্যাম্প, এখানে ওয়ান্ডারফুল ল্যাম্পের মাঝখানে একটা স্পেস হবে, মানে ল্যাম্পটা আলাদাভাবে লেখা হবে। যাই হোক, আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস অ্যান্ড 7 ভয়েজেস অফ সিনবাদ দ্য সেলার ওয়ার নট পার্ট দ্য আরাবিয়ান নাইটস in its original Arabic version. In this way, English translation of Arabian Nights differ from the original version. তো আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। উত্তরটা একটু জায়গা কম বলে আমি ছোট করে লিখেছি, যদি কোনো অসুবিধা হয় তোমাকে বলবে, আমি চেষ্টা করবো এর পিডিএফটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, তোমার সেখান থেকে ও লিখে নিতে পারবে। পরেরটা দেখো অ্যাক্টিভিটি 2 এর প্রশ্ন দেখো আইডেন্টিফাই অ্যাজার্টিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে কোনটা এক্সক্লেমেটরি, কোনটা অপটেটিভ, কোনটা ইম্পারেটিভ, এটা আমাদের লিখতে হবে। তো হারি উই হ্যাভ ওন দ্য ম্যাচ, মানে এটা দেখো এক্সক্লেম করছে হারি, মানে তুমি তাড়াতাড়ি করো, এক্সক্লেম করছো, তো এটা এক্সক্লেমেটরি, এখানে একটা হবে না, ভুল করে এসে রয়েছে। নাম্বার 2 দেখো হোয়াট ইজ ইউর নেম, তো এখানে প্রশ্ন করছে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্স পাশে লিখে দেবে ইন্টারোগেটিভ। নাম্বার 3 নীরজ চোপড়া ওন গোল্ড মেডেল ইন টোকিও অলিম্পিক, সুন্দর একটা লাইন দিয়েছে, তোমরা হয়তো সবাই খবর পেয়েছো। তো এটা হবে অ্যাজার্টিভ সিম্পল বাক্য, হ্যাঁ বাচক। 4টা দেখো ওপেন দ্য ডোর মানে ইম্পারেটিভ, আদেশ দিচ্ছে, ইম্পারেটিভ বাক্য। আর মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে আশীর্বাদ করবে, অপটেটিভ ইচ্ছা সূচক। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভালো করে, তোমরা পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো দেখো পরেরটা দেখো অ্যাক্টিভিটি 3 দিয়েছে অ্যাড প্রিফিক্স মানে সামনে বসে টু দ্য ওয়ার্ড গিভেন দ্য বিলো টু মেক অপোজিট করার জন্য।
তো রেসপেক্ট ডিসরেসপেক্ট হবে, আমি নিচে নিচে লিখেছি। কমফর্টেবল আনকমফর্টেবল হবে, ফরচুন আনফরচুন হবে, ম্যাচিওর ইমম্যাচিওর হবে, লিটারেট ইলিটারেট হবে। তো এই ছিল এই অ্যাক্টিভিটি 3 এর অপোজিট বা প্রিফিক্স করে অপোজিট করার যে প্রশ্ন দিয়েছে সেটা আমি করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাক্টিভিটি 4 এরটা দেখো এবার। ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু আ স্টোরি, অ্যাড আ সুইটেবল টাইটেল এন্ড মোরাল টু ইয়োর স্টোরি। তাহলে এইখানে একটা কিছু পয়েন্ট দিয়েছে একটা স্টোরির, যেটা খুব সুন্দর একটা স্টোরি, তোমরা শুনলে বুঝতে পারবে। এবং তার একটা সুন্দর টাইটেল মানে নাম দিতে বলেছে ইংরেজিতে, এবং সেই গল্পটা পড়ে আমরা কি নীতিকথা অথবা মোরাল শিখেছি সেটাও বলতে বলেছে বা লিখতে বলেছে। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। দেখো আমি পয়েন্টগুলো বলছি। স্টেক মানে ছেলে হরিণ। স্টেক ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার, জল খাচ্ছিল হরিণ। স ইমাজিন হিজ স দ্য ইমেজ অফ হিজ হর্ন, তার যে মাথার হরিণের মাথায় যে সিং থাকে না সেটা দেখছিল, ছবিটা জলের মধ্যে ছবিটা দেখা যাচ্ছিল। অ্যাডমায়ার দেম, তার খুব ভালো লাগলো সিনগুলো দেখে। অ্যান্ড ডিসলাইক দ্য স্লেন্ডার ল্যাগ, তার সেই রোগা রোগা সরু সরু পা গুলো যখন সে দেখতে পেলো তখন তার খুব খারাপ লেগেছিল। চেস্ট বাই আ প্যাক অফ ওল, তারপরে কি হচ্ছে একটা নেগরের দল তাকে তাড়া করেছিল। ওল অ্যান্ড হর্নস কট ইন আ থিক বুশ, তার ঝোপঝাড়ের মধ্যে তার মাথার সিংগুলো আটকে গেছিল। আর ল্যামেন্ট, তারপরে সে কাঁদতে শুরু করে। তো এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে আমাদের একটা কি বলতে বলেছে, একটা স্টোরি বানাতে বলেছে। তো চলো আমি অন্য পেজে যাই, সেখান থেকে তোমাদের বুঝিয়ে দেবো। তো আশা করি গল্পটা শোনার পর তোমরা বুঝতে পারছো যে কি গল্প বলেছে। তো দেখো এখানে আমি গল্পটা লিখেছি, গল্পের হেডিং দিয়েছি দেখো, দ্য স্টেক অ্যান্ড হিজ হর্ন, এটা হলো গল্পের নাম, টাইটেল বলতে পারো। তো এখানে দেখো, ওয়ান্স আ স্টেক ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ইন আ রিভার, মানে একদা একটা হরিণ জল খাচ্ছিল নদী থেকে। হি স দ্য রিফ্লেকশন অফ হিজ হর্ন ইন দ্য ওয়াটার, সে দেখতে পেয়েছিল তার সুন্দর সেই মাথার যে হরিণের সিং হয় না সেটা জলের মধ্যে দেখতে পেয়েছিল। হি অ্যাডমায়ার্ড দেম পাওয়ারলি, সে গর্বের সঙ্গে সেগুলো ভালোবাসছিল, সেগুলো মনে মনে ভাবছিল না কত সুন্দর আমার এটা, এবং গর্ব করছিল। বাট ওয়েন হি স দ্য রিফ্লেকশন অফ হিজ লেগস, যখন সে তার পা দুটো দেখতে পেল তখন কি হলো দেখো, হি ডিসলাইক দ্য স্লেন্ডার লেগস, সে তার পা দুটো খুব অপছন্দ হলো, বলে কি বিচ্ছিরি পা, এরকম একটা মনে করছে। জাস্ট দেন, তার ঠিক পরে, হি স আ প্যাক অফ ওল, এটা যখন এই জিনিসটা দেখছিল তখন ঠিক তারপরে দেখতে পেয়েছিল একদল নেকড়ে সে দেখতে পেয়েছিল। হি র্যান অ্যাওয়ে অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, যতটা পারে জোরে দৌড়চ্ছিল, কারণ নেকড়ে তাকে তো খেয়ে নেবে সেই জন্য। হিজ থিন লেগস হেল্পড হিম টু এসকেপ, তার সেই পাতলা পাতলা রোগা রোগা পা তাকে জোরে ছুটতে সাহায্য করেছিল সেখান থেকে। বাট হিজ বিউটিফুল হর্নস কট ইন আ থিক বুশ, কিন্তু তার সেই যেটাকে সে সুন্দর মনে করছিল যে তার হর্ন মানে তার যে সিংগুলো খুব সুন্দর, কিন্তু সেটাই একটা ঝোপঝাড়ে আটকে গিয়েছিল। দেন হি রিয়েলাইজ, তারপর সে বুঝতে পারলো যে হিজ ব্যাড লুকিং লেগস, তার সেই খারাপ দেখতে পা, ওয়ার হিজ রিয়েল ফ্রেন্ড ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। আফটার দ্যাট, তারপরে দ্য ওলস রিচড, মেঘগুলো পৌঁছে গিয়েছিল, অ্যান্ড কিল দ্য স্টেক, এবং সেই হরিণটাকে মেরে দিয়েছিল। and he lamented loudly, এবং সে খুব জোরে জোরে কাঁদছিল যখন তাকে কামড়াচ্ছিল। তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো, এটা আমি লিখেছি। তো মোরাল দিয়েছি দেখো, অল গ্লিটার্স ইজ নট গোল্ড, আমরা মানে যাই যেগুলোকে নিয়ে আমরা মনে করি এটা সোনা, সমস্ত পাথর যা দেখি গ্লিটার্স মানে চকচকে উজ্জ্বল, মানে আমরা দূর থেকে দেখি না অনেক সময় যে একটা যদি চকচকে জিনিস পড়ছে, তো সেটাই কিন্তু সোনা হবে এমন কোনো গ্যারান্টি নেই, এমন কোনো কথা নেই। তো এখানে হরিণ কি করেছিল, হরিণ তার দেখতে সুন্দর বলে সেটাকে বলেছে খুব ভালো জিনিস, আর যেটাকে দেখতে খারাপ ভেবেছিল পা, সেটাকে খুব খারাপ জিনিস ভেবেছিল, যেটা তার পরে ভুল প্রমাণিত হয়েছিল। তাই এখানে লিখেছি সমস্ত চকচক করা জিনিস সোনা নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো মোরালটা। তো এই ছিল আজকের ভিডিও ছাত্রছাত্রীরা। এই চ্যানেলে আগামী কিছুদিনের মধ্যে তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিও আপলোড করে দেবো এবং সুন্দর করে বুঝিয়ে দেবো। তো তোমাদের অনুরোধ, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা তো লাইক অবশ্যই দরকার, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।